নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে বর্তমান কন্ট্রাকচুয়াল কর্মচারীর সংখ্যা যদি দেখেন সেটা প্রায় 5 লক্ষের বেশি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সরকার মানবিক পদক্ষেপ নিচ্ছে এবং সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীরা যারা যেই পদে আছেন তারা কিন্তু এখন সেই পদে থাকবেন, তবে ভবিষ্যতে হয়তো রিভেরিফিকেশনের একটা ব্যাপার আসবে। কন্ট্রাকচুয়াল কর্মচারী রিলেটেড অনেক কেস সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং সুপ্রিম কোর্ট সমস্ত কেসগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে ভেরিয়াস স্টেটমেন্ট কিন্তু দিয়েছিল। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকগুলো রাজ্যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্থায়ী করে দেওয়া হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা যারা অনেক দিন ধরে রাজ্য সরকারের আন্ডারে কাজ করছিল সেখানে কিন্তু তাদেরকে পার্মানেন্ট জব বা স্থায়ী স্ট্যাটাস কিন্তু দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো যে কোন ক্ষেত্রে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা স্থায়ী বা পার্মানেন্ট স্ট্যাটাস পরবর্তীকালে পেতে পারে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি গাইডলাইন্স দিয়েছে এবং রাজ্য বাই রাজ্য আপনাদেরকে আমি দেখাবো যে যেসব রাজ্যে এই সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদেরকে রেগুলারাইজ করে দেওয়া হয়েছে অর্থাৎ পার্মানেন্ট স্ট্যাটাস প্রোভাইড করা হয়েছে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি একটা কন্ট্রাকচুয়াল কর্মচারী হন অর্থাৎ কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার এই জবটা স্থায়ী স্ট্যাটাস পেতে পারে। সম্পূর্ণ কিছু থাকবে এই ভিডিওর মধ্যে, তো চলুন পুরো বিষয়টাকে একবার দেখে নেওয়া যায়। দেখুন, এখানে আপনারা নিউজ দেখতেই পাচ্ছেন যে লং টার্ম কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা ওয়ার্কার আছে তাদের জন্য পার্মানেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তার জন্য সুপ্রিম কোর্টের কি নির্দেশিকা রয়েছে। দেখুন, শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশিকা নয়, তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের বিভিন্ন রাজ্যের যে হাইকোর্ট সেখানে বিভিন্ন কেস যখন গিয়েছিল সেই কেসের বেসিসে হাইকোর্ট কি জাজমেন্ট দিয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরবো। মধ্যপ্রদেশের হাইকোর্ট আপনারা জানেন যে এইখানে একটা সম্প্রীতি কেস গিয়েছিল যেখানে 16 বছর ধরে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের সঙ্গে কানেক্টেড ছিল তারা পার্মানেন্ট স্ট্যাটাসের দাবি করে এবং হাইকোর্ট তাদেরকে বলে যে রাজ্য সরকারের ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত, যারা এত বছর ধরে সরকারের হয়ে কাজ করছে তাদেরকে যাতে রেগুলারাইজ করে দেওয়া হয়, তাদের যে পার্মানেন্ট স্ট্যাটাস সেটা কোনোভাবে রাজ্য সরকার ডিনাই করতে পারবে না। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন। তো মধ্যপ্রদেশের প্রচুর এমপ্লয়ি যারা 16 বছরের উপরে কাজ করছিল তাদেরকে পার্মানেন্ট স্ট্যাটাস প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেস বাই কেস বেসিসে আমরা যদি দেখি এরকম কোন কোন নির্দেশিকা উঠে এসছে যার মাধ্যমে কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সে পার্মানেন্ট স্ট্যাটাস পেতে পারে। আমি এক স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিম কোর্টের প্রথম বক্তব্য এটাই থাকে যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট তখনই পার্মানেন্ট স্ট্যাটাস পাবে যদি সে তার নিয়োগটা সঠিকভাবে হয়, অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি যদি না হয়, তার পোস্টটা আগে থাকতে যদি স্যাংশন থাকে, কত বছর কাজ করেছে ওই এমপ্লয়ি সেটা যদি মেনশন থাকে এবং সেই যে পদ সেই পদে যদি রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ থাকে। এই কয়েকটা বিষয়ের ওপরেই কিন্তু এই পুরো কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট প্রসেসের যে নির্দেশিকা সেটা কিন্তু রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে অনেকেই আছে যারা 10 বছর 15 বছর 16 বছর ধরে সরকারের হয়ে কাজ করে এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট পদে বহু বছর ধরে কাজ করে আসছে, তাহলে তারা কি স্থায়ী পদ পাওয়ার জন্য যোগ্য নয়? দেখুন, এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা বড় নির্দেশিকা আছে। সুপ্রিম কোর্ট বলেছে সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 16, এই আর্টিকেলে বলা আছে যে সরকারি চাকরিতে যদি স্বচ্ছ নিয়োগ, সেই স্বচ্ছ নিয়োগ যেন সম্পূর্ণভাবে করা হয়, কারণ সবার জন্য সমান সুযোগ দেওয়া অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি থাকা খুব প্রয়োজন। দেখুন, সুপ্রিম কোর্টের এই বক্তব্যের মেন কারণ হচ্ছে কারণ এই সমস্ত পদে মানে এই যে কন্ট্রাকচুয়াল পদগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, অর্থাৎ ব্যাকডোর এন্ট্রি প্রচুর পরিমাণে হয়, পরীক্ষা ঠিকমতো করে হয় না, নিয়োগও ঠিকমতো করে হয় না, যার কারণে এই জায়গাতে দুর্নীতি করে বহু জনকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বড় নির্দেশিকা ছিল যদি কেউ কয়েক বছর যদি কেউ চাকরিও করে তাহলেও কিন্তু তার জবটা পার্মানেন্ট হবে না যদি সে স্বচ্ছভাবে ওই পদটাতে কাজ না করে থাকে, অর্থাৎ সেখানে যদি কোনো দুর্নীতি থাকে, কোনো ব্যাকডোর এন্ট্রি থাকে, তাহলে সে বহু বছর কাজ করলেও তার কিন্তু কোনোভাবে কন্ট্রাকচুয়াল যে স্ট্যাটাসটা সেটা পার্মানেন্ট হবে না। সুপ্রিম কোর্ট উমা দেবী কেসে একটা বড় নির্দেশিকা দিয়েছিল। বড় নির্দেশিকার মধ্যে এই কেসে বলা হয়েছিল
যে যদি সমস্ত কিছু ঠিক থাকে, অর্থাৎ পোস্টটা স্যাংশন থাকে, ইলিগেলভাবে যদি নিয়োগ না হয়ে থাকে, যদি বছরের পর বছর ধরে যারা কন্ট্রাকচুয়াল জবে কাজ করছে তারা যদি কাজ করে থাকে, তাহলে যে কোনো রাজ্য রেগুলারাইজেশন স্কিম কিন্তু নিয়ে আসতে পারে। যদি কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি 10 বছরের বেশি কন্টিনিউয়াস সার্ভিসে থাকে, তাহলে কিন্তু তার রেগুলারেশন কনসিডার করা উচিত। দেখুন, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে অনেক কেস এরকম গেছে যেখানে কয়েক বছর ধরে যারা কন্ট্রাকচুয়াল জব করতো তারা পার্মানেন্ট স্ট্যাটাসের দাবি করেছে, এবং বহু ক্ষেত্রে দেখা গেছে যে তাদের পার্মানেন্ট জব চলে গেছে, মানে পার্মানেন্ট জব হয়ে গেছে, রেগুলারাইজ হয়ে গেছে। আবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে সেটা পার্মানেন্ট হয়নি। সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে বড় গাইডলাইন্স দিয়েছিল যে মিনিমাম 10 ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস যদি কেউ কন্ট্রাকচুয়াল জব পদে করে থাকে তবেই সে পার্মানেন্ট স্ট্যাটাসের জন্য দাবি করতে পারে। দেখুন, আদালতের পর্যবেক্ষণ ছিল যে যে পার্সন সে কিন্তু অনেক দিন ধরে কন্টিনিউয়াস সার্ভিসের সঙ্গে রয়েছে, সো সরকারের সমস্ত কাজকর্মের প্রতি তার একটা নলেজ তৈরি হয়েছে। এরপরে যদি সে চায় তার এমপ্লয়িটা সে পার্মানেন্ট স্ট্যাটাসের জন্য দাবি করতে পারে, কিন্তু সেটা রাজ্য সরকারের কাছে দাবি করতে পারে। এই পুরো বিষয়ে রাজ্য সরকারই কিন্তু নতুন করে রুল নিয়ে আসতে পারবে। এখানে বলা আছে যে যদি কেউ 10 বছরের বেশি সার্ভিস করে তাহলে কিন্তু রেগুলারাইজেশনের মধ্যে কিন্তু তার রুলস কিন্তু আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যে একজন এমপ্লয়ি তার কিন্তু অধিকার কোনোভাবেই হতে পারে না যে সে রাজ্য সরকারের পলিসির ওপরে গিয়ে কোনো কিছু করবে। যদি রাজ্য সরকার পলিসি নিয়ে আসে তাহলে যে কোনো কন্ট্রাকচুয়াল জব পার্মানেন্ট পদে যেতে পারবে, যদি তার প্রসেস সঠিকভাবে হয়, অর্থাৎ উমা দেবী কেস অনুযায়ী যদি সঠিক প্রসেসে হয় তাহলে কিন্তু সেটা রেগুলারাইজ হতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা আসি, পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে পাই, প্রায় 5 লক্ষের বেশি সরকারি কর্মচারী আছে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী হিসেবে জয়েন হয়ে রয়েছে, এবং তাদের বেতন কাঠামো যদি দেখেন, ন্যূনতম বেতন কাঠামো তাদের রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট সার্ভিসে যারা রয়েছে তার থেকেও অনেক কম স্যালারি কিন্তু এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দেওয়া হয়। উল্টে কাজ যদি দেখি, কাজ কিন্তু দুজনকেই সমান করতে হয়। কিন্তু সংবিধানে একটা রুল আছে, ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, এইটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করে না। সংবিধানের এই রুলটা কাজ করে না। কেন কাজ করে না? কারণ বোঝার চেষ্টা করুন, আপনি যখন কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের পদে জয়েন করতে চাচ্ছেন, তখন কিন্তু তার যে রুলস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী ওখানে কিন্তু বলাই আছে একটা ফিক্সড সার্ভিস কন্ডিশন কিন্তু মেনশন করা থাকে, যে আপনার স্যালারি কত থাকবে, আপনাকে কত ঘন্টা কাজ করতে হবে, এই সার্ভিস কন্ডিশন মেনশন থাকে। যেহেতু সেই সার্ভিস কন্ডিশন মেনশন থাকে, তাই জন্য সংবিধানে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক থাকা সত্ত্বেও এই পুরো রুলসটা কিন্তু কাজ করে না, অর্থাৎ সংবিধানের অধিকারটা কাজ করে না, যেহেতু সার্ভিস কন্ডিশন অনুযায়ী আপনি ওই জব করতে ইচ্ছুক থাকেন। দেখুন, পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যত কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট হয়েছে তার কিন্তু রেগুলেশনের জন্য কোনো রুল নিয়ে আসা হয়নি। গত 30 বছরে কখনো রেগুলেশনের জন্য কোনো রুলস নিয়ে আসা হয়নি। কিন্তু অন্যান্য রাজ্য যদি দেখেন, রাজস্থান, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি পদে রয়েছে এবং যারা দীর্ঘদিন সরকারের হয়ে কাজ করছে, তাদের জন্য কিন্তু রেগুলেশন পলিসি কিন্তু নিয়ে আসা হয়েছে। বিশেষ করে উত্তরাখণ্ড দেখুন, 2025 সালে কিন্তু পুরো উত্তরাখণ্ডের যে সার্ভিস রুল তাতে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, এবং সেখানে বলা হয় যারা 10 বছরের বেশি কন্টিনিউয়াস সার্ভিস করছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি পদে, তাদেরকে কিন্তু রেগুলারাইজ করে দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ছত্তিশগড় হাইকোর্ট রিসেন্টলি বলেছে, এখানে একটা কেস গিয়েছিল, যে কেসে ছত্তিশগড় হাইকোর্ট বলেছে যদি সেটা স্যাংশন পোস্ট হয় আর রেগুলার সিলেকশন প্রসেস যদি কন্টিনিউ থাকে, আর কেউ যদি লং টার্ম কাজ করছে, তাহলে তার কন্ট্রাকচুয়াল যে পদটা আছে সেটা কিন্তু পার্মানেন্ট সার্ভিসের জন্য যেতে পারে, এবং স্টেট সেটাকে কোনোভাবে ডিনাই করতে পারবে না। তো সেই অনুযায়ী ছত্তিশগড় সরকার নতুন করে রুল নিয়ে আসে। এছাড়া আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি হরিয়ানা সরকার এবং পাঞ্জাব সরকার। দীর্ঘদিন হরিয়ানা সরকার এবং পাঞ্জাব সরকার রেগুলেশন পলিসি নিয়ে এসেছিল না। সম্প্রতি আদালত সরকারকে একটা ডাইরেক্ট নির্দেশিকা দিয়েছে যে এইভাবে মডেল এমপ্লয়ার বানিয়ে এক্সপ্লয়েট করতে রাজ্য সরকার কখনোই পারে না। কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে দিয়ে পার্মানেন্ট যারা জব করে তাদের কাজগুলোকে করিয়ে নেওয়া, এবং খুব কম স্যালারিতে কম বেতনে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা রাজ্য সরকার চাইলে কখনো করতে পারবে না। হাইকোর্টের বড় নির্দেশিকা ছিল এই পুরো কেসটাতে, এবং হাইকোর্ট বলে যে এই ধরনের এক্সপ্লয়টেশন বন্ধ করতে হবে, এবং ইমিডিয়েটলি যত টেম্পোরারি ওয়ার্কার রয়েছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট রয়েছে যারা দীর্ঘদিন কাজ করছে, তাদের জন্য রেগুলেশন পলিসি নিয়ে আসা উচিত। এছাড়া উড়িষ্যা দেখুন, উড়িষ্যা গভর্নমেন্ট রিসেন্টলি আপনারা যদি দেখেন, উড়িষ্যা হাইকোর্ট
সম্প্রতি বলেছে যে রেগুলার রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে নেওয়া কর্মীদের পরে কন্ট্রাকচুয়াল বানানো এটা আইনসঙ্গত নয়। উড়িষ্যাতে কি হচ্ছিল যে রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে কন্টিনিউয়াসলি কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট রিক্রুট হচ্ছিল, কিন্তু সেখানে পার্মানেন্ট সার্ভিসে কোনো রিক্রুটমেন্ট বেরোচ্ছিলই না। সেই উদ্দেশ্যে উড়িষ্যা হাইকোর্টে কেস হয় এবং উড়িষ্যা হাইকোর্ট রায় দেয় যে এরকম রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে কন্টিনিউয়াসলি কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টকে হায়ার করা এটা একদমই কিন্তু ঠিক নয়, এই প্রসেসকে বন্ধ করতে হবে। আপনারা যদি দেখেন উড়িষ্যার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু সেম জিনিসই চলছে। পশ্চিমবঙ্গে যদি দেখেন কন্ট্রাকচুয়াল টিচার থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে, গ্রুপ সি ক্লার্ক থেকে শুরু করে সব ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি প্রচুর পরিমাণে রিক্রুট করা হচ্ছে। এবং বর্তমানে কি দেখা যাচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ পার্মানেন্ট সার্ভিসের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে এবং সেই জায়গায় কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদেরকে দিয়ে কন্টিনিউয়াসলি কাজ করানো হচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যে পালাবদল হয়েছে এবং রাজ্যে পালাবদলের পরে সবার মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে নতুন যে রাজ্য সরকার, সেই সরকার হয়তো এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের প্রতি মানবিক হবে। যারা দীর্ঘদিন এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি পদে কাজ করছেন তাদের মনে হয় কোথাও ভাগ্যের চাকা খুলতে পারে। দেখুন, সুপ্রিম কোর্ট এবং বর্তমানে যদি দেখি আমরা হাইকোর্ট প্রচুর গাইডলাইন্স প্রোভাইড করেছে এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনারা যদি দেখেন এতগুলো কেস হয়েছে, সেক্রেটারি স্টেট অফ কর্ণাটক ভার্সাস উমা দেবী কেস, যেই কেসটার কথা বারবার উঠে আসে, নরেন্দ্র কুমার তিওয়ারি ভার্সাস স্টেট অফ ঝাড়খণ্ড কেস, এই কেসেও ঝাড়খণ্ডে যারা 10 বছরের বেশি কাজ করছিল তাদেরকে কন্টিনিউয়াস সার্ভিসের আন্ডারে রেগুলারাইজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। হরিনন্দন প্রসাদ ভার্সাস এমপ্লয়ার ম্যানেজমেন্ট কেস 2025-এর জাজমেন্ট বলছি, এই কেসেও দেখা গেছে যারা লং সার্ভিস দিয়ে এসছে সরকারের জন্য তাদেরকে রেগুলারেশনে করার কথা সরকার কোর্ট নির্দেশ দিয়েছিল। তো এবার আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আইনসঙ্গত উপায়ে সমস্ত স্টেপ নেওয়া হচ্ছে। বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দেখতে পাচ্ছি যে আইনের শাসন অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিম পশ্চিমবঙ্গে বর্তমানে চালু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কোথাও যেন মনে হচ্ছে যে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যারা 10 বছরের বেশি কাজ করছে, যারা লং টাইম সরকারের সঙ্গে কানেক্টেড আছে এবং বহু বছর ধরে সরকারি কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার রেগুলেশন স্কিম নিয়ে আসতে পারে। এখন দেখার বিষয় যে এই পুরো প্রসেসে বর্তমান মুখ্যমন্ত্রী কি গুরুত্বপূর্ণ স্টেপ নেয় এবং সেই ক্ষেত্রে নতুন কি সার্ভিস রুল রিলিজ হয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আশা করছি আপনারা এই পুরো ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কারা ভবিষ্যতে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থেকে পার্মানেন্ট স্ট্যাটাস পেতে পারে। আশা করছি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হলো। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।